মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটালো। আবার এই কথা বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বক্তৃতা দিয়ে আবার নিজেই হাতে তালি দিয়ে তার মাস্টার মাইন্ডকে নিয়ে আসলো। আর আজকে সে তার মাস্টার মাইন্ড ধরা পড়ল অস্ট্রেলিয়াতে, মোটা টাকা পাঠিয়েছে ভাইয়ের নামে, বেচারা ভাই এখন ভুক্তভোগী। আর যিনি এত কথা বলে আসলেন, শ্রমিকের করা মামলায় শ্রম আদালত থেকে যিনি সাজাপ্রাপ্ত আসামি, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী বলে বেরিয়েছেন গ্রামীণ ব্যাংক তারা নিজের তৈরি করা। এই মিথ্যা অপপ্রচার দিয়ে সকলের কাছে তার খুব সুনাম কেড়েছেন। কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এটা একটা প্রজেক্ট ছিল, হ্যাঁ, সেই প্রজেক্টে সে কাজ করেছিল। 1983 সালে এটাকে একটা অর্ডিন্যান্স দিয়ে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। খণ্ডকালীন এমডির পদে কাজ করতেন। 1990 সালে 6,000 টাকা বেতনে চাকরি পেয়েছিল এমডির চাকরি ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে। আর সেই এমডি সাহেব পুরো ব্যাংকটাই গ্রাস করে খেয়ে ফেলে। 98 সালে যখন বন্যা হলো, তারপর আমার কাছে এসে ধর্ণা দিল যে ব্যাংকে টাকা নেই। আমি জানতাম না যে লোকটা এত বড় ফ্রড, যে গ্রামীণ কল্যাণ ফান্ড তৈরি করে গ্রামীণ ব্যাংকে টাকা সরিয়ে দিয়ে সে আমার কাছে এসে ধর্ণা দিল আমি গরিব মানুষ কষ্ট পাবে। প্রথমে বললে 100 কোটি টাকা দিলে হবে, দিলাম, তারপর 200, তারপর আরও 100, 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে কিন্তু আমি প্রধানমন্ত্রী থাকার সময় ওই 98 থেকে 99 সাল পর্যন্ত তাকে দিয়েছি। বিদেশ থেকে যত টাকা আসতো একটা টাকাও গ্রামীণ ব্যাংকে দেয়নি। সেটা দিয়ে নতুন নতুন কোম্পানি, 48টা কোম্পানি খুলেছিল। তার মধ্যে 38টা কোম্পানির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার মামলা এবং দুর্নীতি দমন কমিশন এই মামলাগুলি করেছিল। এবং তার ব্যক্তিগত দুর্নীতি, মানি লন্ডারিং এবং আয়কর ফাঁকির জন্য আরও 5টা মামলা ছিল। ক্ষমতায় আসার সাথে সাথে আর কেউ কিছু পাক আর না পাক, আমরা তো পেলাম শুধু লাশের সারি, লাশের পর লাশ, পুলিশের লাশ, আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী, ছাত্রছাত্রী, তাদের লাশ, আর নির্যাতন, জেল জুলুম, অত্যাচার। আর ইউনূস সাহেব ক্ষমতা এসে কী পেয়েছে? আদম ব্যাপারীর লাইসেন্স, ম্যান পাওয়ার ব্যবসা, ডিজিটাল ওয়ালেট অর্থাৎ টাকা লেনদেনের ব্যবসা, তাছাড়া বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য, আর স্টারলিংকের বাণিজ্য, চট্টগ্রাম পোর্ট বিক্রি করে মোটা অঙ্কের টাকা। আর গ্রামীণ ব্যাংকের মালিকানা যা রাষ্ট্র জনগণ ছিল, সেখান থেকে পুরো গ্রামীণ ব্যাংকটাকে সে গ্রাস করে নিল। এবং গ্রামীণ ব্যাংকের কোনো প্রতিষ্ঠানের আয়কর দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? প্রত্যেকটা ব্যাংক যখন ট্যাক্স দেয় তা তো দিতে হবে। ইউনূস তো জনগণের ক্ষুদ্র ঋণ দিলেও কারো ঋণ আর সুদ তো মাফ করে না। হ্যাঁ, শুধু মাফ করেছিল যে ব্যাংকের থেকে শুধু ক্ষুদ্র ঋণ দেওয়া যায়, সেই ব্যাংকের থেকেই তার নিজের প্রতিষ্ঠান, তার বাবার প্রতিষ্ঠান, তার বাবা এবং তারা ভাই বোন সবাই যেটা মালিক, সেই প্যাকেজেস কর্পোরেশন, সেখানে মোটা অঙ্কের ঋণ দেয় তার বাবাকে। পুত্রদাতা পিতা গ্রহীতা, কিন্তু সেই টাকা কিন্তু শোধ দিতে হয় নাই। 12% সুদে ঋণ নিলেও কয়েক বছর পর ঋণ দেবার সুদ পরিশোধ করবার যখন প্রশ্ন আসলো, সেই সুদের পরিমাণ কমে গেল 5%-এ। আবার তাও দেয়া লাগলো না, সুদে আসলে সব টাকা মাফ করে দিল। গরিব দুঃখী মানুষের ঋণের টাকা দিতে পারছে না, সেই টাকা তো সুদও মাপ হয়নি, ঋণও মাপ হয়নি, কিন্তু তার বাপেরটা সে করে নিল। এতে বেনিফিশিয়ারি সে নিজেও, কারণ ওই কোম্পানিতে মালিকানা তারও আছে। এই হলো ডক্টর ইউনূসের অবস্থা। কিন্তু মানুষকে এমনভাবে বোকা বানিয়েছে, হ্যাঁ, বোকা তো আমিও হয়েছিলাম। বললো গ্রামীণ ফোন, আমি যখন আমাদের ডিজিটাল ফোন ছিল না, বাংলাদেশে ছিল সব অ্যানালগ। ডিজিটাল ফোন করলাম এবং মোবাইল ফোন সকলে হাতে হাতে দেওয়ার জন্য টেন্ডার করা হলো। তার অবস্থান
তৃতীয় স্থানে থাকলো, এসে আমাকে ধর্ণা দিল, বললো যে গ্রামীণ মেয়েদের হাতে ফোন দেবে। আমি গরিব মানুষের জন্য কেউ কিছু করে শুনলেই তো আমি একটু মানে খুব দুর্বল হয়ে পড়ে, আমি দিয়ে দিলাম। কিন্তু কোনো গরিব মেয়েরা তো কোনো ফোন পায়নি, সব শেয়ার সে বিক্রি করে খেলো, সব টাকা মানি লন্ডারিং করলো। প্রশ্নটা হচ্ছে এখানে যে 6,000 টাকা বেতনের এমডি সাহেবের আজকে সারা বিশ্বব্যাপী এই বিলিয়ন বিলিয়ন ডলার কোথা থেকে আসে, কিভাবে টাকা আসলো? 2007 সালে দল করতে এসেছিল, সে সময় তার ব্যাংকে বাইরের থেকে মোটা অঙ্কের টাকা আসে। কোত্থেকে টাকাটা আসলো, কিভাবে আসলো? কিন্তু আজকে যে ঘটনাটা ঘটাচ্ছে মব জাস্টিসের নামে, মব সন্ত্রাস করে আজকে জনগণকে, নিজে তো ব্যবসা বাণিজ্য নিল আর জনগণকে উপর দিল লাশ, শুধু লাশ, হত্যা, খুন আর নারী শিশুদের রীতিমতো রেপ করা, নির্যাতন করা। বিচার চাওয়ার অধিকার নাই, কারণ বিচার বিভাগ ধ্বংস। ওই সমন্বয়কদের দিয়ে অস্ত্র লাঠিসোঁটা নিয়ে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ, তাকে পদত্যাগে বাধ্য করা। নির্বাচন কমিশন, চিফ জাস্টিস থেকে শুরু হয়ে সব জায়গায় একই অবস্থার সৃষ্টি করলো। এইরকম অরাজকতা আমরা তো এত আন্দোলন করেছি, আইয়ুব খান, এআইএ খান, জিয়া, এরশাদ সকলের বিরুদ্ধে, এই ধরনের ঘটনা তো আমরা দেখিনি। পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করে ফেলা, যেখানে সেখানে যার তার বাড়ির মধ্যে ঢুকে যে সেই বাড়িঘর দখল করা, একটি অন্যের বাড়িতে ঢোকা, সেই বাড়ি দখল করা বা সেই বাড়ি লুট করা, কত বড় ধোঁকাবাজ সেটা বোধহয় ওরা বুঝে না। আর যিনি আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সে বিমানে কাজ করত, তার দুর্নীতির চোটে বিমান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এখনও তার বিরুদ্ধে অনেক তথ্য রয়ে গেছে, সে হয়ে গেছে এখন চেয়ারম্যান, আয়নার চেহারা দেখে না। এগুলি হিসাব একদিন হবে, ছাড়া পাবে না। আর আমি ছেলে মেয়েদের বলবো যে তোমরা যখন নিজেরা বুঝতে পারছো, তাহলে লেখাপড়া শিখতে হবে, এই দেশটা যাতে সঠিকভাবে চলে, আর দেশের ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা জানলে আর জানার চেষ্টাও করতে হবে, তাহলে এত বড় ভুল হতো না। তোমাদের দোষ দেব কি? বহু মানুষই তো বিভ্রান্ত হয়ে গেছে। আমি যে এত উন্নতি করে দিলাম, কোথায় ছিল দেশ? 2007-08 সালেই বা দেশের অবস্থা কী ছিল? 2001 সাল থেকে খালেদা জিয়ার ক্ষমতা আসার পর এই দেশে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। এই আগস্ট মাস, 15ই আগস্ট যেমন আমার বাবা মাকে হত্যা করেছে, 21শে আগস্ট আমাকে হত্যা করার চেষ্টা করেছে, প্রকাশ্যে দুই বলকে গ্রেনেড মেরেছে। আর এই 5ই আগস্ট গণভবন দখল করে আমাদের দুই বোনকে হত্যা করবে। তারপর তো আমরা সরিনি, কিন্তু এরপর যে আমি দেখলাম যে যদি ফায়ার ওপেন করে কত লাশ পড়তো। তা আমার এইটুকুর জন্য আমি এত লাশ কেন ফেলবো? মাত্র 20-25 মিনিটের জন্য আমরা ওখান থেকে বেরোতে পেরেছি, তারপরে আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, কোনো কিছুই তো আমরা নেইনি। তারপরে এত মামলাতে হয়রানি করা, বাচ্চাগুলিকে কিভাবে মানে হয়রানি করে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী আজকে বাড়িতে থাকতে পারে না, একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। চাকরি করবে আওয়ামী লীগ নাম শুনে, তো আওয়ামী লীগকে অস্বীকার করবে কীভাবে? 55% ভোট তো আওয়ামী লীগের, সেটাকে অস্বীকার করতে পারবে? সে তো অস্বীকার করতে পারবে না। নতুন দল করেছে, যে দল 5 স্টার হোটেলে 2 কোটি টাকা খরচা করে ইফতার পার্টি করে, কোত্থেকে আসে এত টাকা? বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করলো গোপালগঞ্জে, মানুষ কেন সহ্য করবে? আর তাদেরকে উদ্ধার করার জন্য কি হলো? আমারই পয়সা কিনে দেওয়া, সরকারের থেকে আমি কিনে দিয়েছি সেনাবাহিনীকে, সাজোয়া বাহিনী। এই সাজোয়া যে ভেহিকেল, যেটা বলে এপিসি, ট্যাঙ্কের থেকে একটু মানে ছোট যেগুলি, সেই এপিসির ভিতরে ঢুকে তাড়াতাড়ি দৌড়ায় ছুটে ওখানে ঢুকে চারিদিকে গুলি করতে করতে
তাদেরকে উদ্ধার করা হলো, তার জন্য গুলি চালানো হলো এবং কমান্ডিং অফিসার বলছে গুলি কর, সরাসরি গুলি কর। এটা ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টারে তৈরি করা, মোটা টাকা ওখানে অ্যাড দিয়েই কিন্তু এটা প্রচার। কিন্তু সেই ইনুসই তো ডাইরেক্ট গুলি করে গোপালগঞ্জে পাঁচজনকে তো হত্যা করলো, মাটিতে ফেলে গলায় পাড়া দিয়ে, ওই আর্মির লোক গলায় পাড়া দিয়ে বুট দিয়ে গলায় পাড়া দিয়ে তাকে মারলো। এই বুট কে কিনে দিয়েছে? আর আজকে সেনাবাহিনীর সদস্য পাকিস্তান আমলে তো মেজর পর্যন্ত হতে পারতো, মেজরের উপরে তো উঠতে পারে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা স্বাধীন করেছিলেন বলেই মেজর থেকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হতে পেরেছে। একথা ভুলে যায় কিভাবে? যদি দেশটা স্বাধীন না করতো এরা কোনোদিন পারতো? ওই মেজর পর্যন্ত উঠে বসে থাকতো তো, আর ওদের বুটের লাথি খেত তো, আর সেলুট দিতে দিতে হাত পা ক্ষয় যেত। একবার অতীতটা তাকিয়ে দেখুক না। দেশ স্বাধীনটা জাতির পিতা করে দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। কাজে আমি আমাদের এই ছেলেমেয়েদের বলবো যে অন্তত এখন একটা শিক্ষা হলো, তোমাদের অনুশোচনা, আমি মনে করি এই অনুশোচনায় চলে পুরেই তোমরা খাঁটি শোনা হবে এবং আগামী দিনে দেশটা যেন এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম, দিন বদলের সনদ দিয়েছিলাম, বাস্তবায়ন করেছি সফলতার সাথে। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়ে গেছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি এবং তার ভিত্তিতে কীভাবে করণীয় সেটাও আমি করে রেখেছি। উন্নয়নশীল দেশের মর্যাদার জন্য কি কি আমাদের করণীয়, কতটুকু সুযোগ আমরা পাব, কিভাবে কাজে লাগাবো সেই পরিকল্পনাও আমি করে দিয়েছি। কিন্তু এখন যারা ক্ষমতা আছে তারা তো দুর্নীতি নিয়ে ব্যস্ত, দুর্নীতি হামলা মামলা। আজকে সেই স্লোগান দিয়ে হচ্ছে খালেদ মানে ইনুসের 2 গুণ দুর্নীতি আর মানুষ খুন। সে তো ওই 2 গুণ নিয়ে বসে আছে। একদিকে সে দুর্নীতি করে আর মানুষ খুন করে। কোটালীপাড়ে 51 জনের কোনো হদিস পাচ্ছি না। তাদেরকে কি ধরে নিয়ে চলে গেল? তারপর তারা কোথায়? তাদেরকেও মেরে বোধহয় লাশ গুম করে দিয়েছে। মাত্র 5 জন যা চোখে পড়ছে, সেই 5 জনই লাশ পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না। আর এখানে শত শত শিশুদের লাশ গুম করলো। কি ইনুসের ইমেজ নষ্ট হবে যদি বেশি মানুষ মারা যায়? তার ইমেজ রক্ষার জন্য এভাবে লাশ গুম করবে তারা, বস্তাবন্দি করে ফেলে দেবে। যার সন্তান সে বোঝে। তারপর কি ডেভিল হান্টিংয়ের নামে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে। আওয়ামী লীগ ব্যান করে, ছাত্রলীগ ব্যান করে, যারা দেশ স্বাধীন করে দিল আজকে তারা ব্যান। আর যারা পরাধীনতার আবার দেশকে নিয়ে যেতে চায় আজকে তাদের রাজত্ব। এই অবস্থা চলতে পারে না। যেখানে আছে সবাইকেই কাজ করতে হবে এবং এই খুনি ইউনুসের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আর এই ইউনুসের এই মব গ্যাং, এদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এবং দেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করবই। আমার দেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এটাই আমাদের আজকের এই শোককে শক্তিতে পরিণত করেই এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের তা বাস্তবায়ন করবার জন্য সর্বশক্তি নিয়ে ইউনূসের মতো একটা জঘন্য সরকারকে উৎখাত করে বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে জঙ্গি শাসন, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বিরুদ্ধে হামলা মামলা মিথ্যা দেওয়া এবং মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে দেশকে ধ্বংস করা, এটা চলতে পারবে না। এর হাত থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করব, সেটাই হোক প্রতিজ্ঞা। সবাই ভালো থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।